তারপরে কি বলছি মনে পড়ছে না, বৃহদীশ্বর টেম্পল রয়েছে। সেই টেম্পলটা 110 ফিট উঁচু, 1100 শতাব্দীতে তৈরি হয়েছে এবং তার উপরে একটা 80 টনের পাথর বসানো আছে। সেই পাথর কি করে উঠল? না ক্রেন ছিল, না স্টোন কাটার ছিল, না পলিশার ছিল, কিছুই তো ছিল না, বেন্ডিং মেশিনও ছিল না। তো মনটা ওখানে আগে উঠিয়ে ওটাকে স্টাফ করা হলো নাকি এখান থেকেই তৈরি করে ওঠানো হলো, এই প্রশ্নটা পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? কেননা এই প্রশ্নের উত্তর যেসব পুঁথিতে ছিল সেসব পুঁথি জ্বালিয়ে ফেলা হয়েছে, পুড়িয়ে ধ্বংস করে। নালন্দা ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে, আপনারা জানেন, পুড়িয়ে দিয়েছে। তারপরে কাছাকাছি বিক্রমশিলা, নদিয়ার ইউনিভার্সিটি ছিল, খুব মজার ইউনিভার্সিটি, আমরা কেউ জানি না, আমি কাজ করতে গিয়ে দেখলাম। নদিয়া একটা বিরাট ইউনিভার্সিটি ছিল এবং ওটাকে ইস্টের নালন্দা বলা হয়। সেখানে গোস্বামী নামটা ভুলে যাচ্ছি, উনি বল্লভী ইউনিভার্সিটিতে পড়তে গেলেন। ওখানে অনেক পুঁথি ইত্যাদি ছিল, বিশেষ করে মেটালার্জির উপরে আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। সেগুলো উনি বললেন যে আমার পড়াশোনা হয়ে গেছে, আমি এগুলো লিখে নিয়ে যেতে চাই যাতে আমি নদিয়ায় গিয়ে আমার ছাত্রদের দিতে পারি। ওরা খুব স্ট্রিক্ট বললো, না, ইউনিভার্সিটি থেকে কিছু বাইরে যাবে না, এখানে যা আছে তুমি পড়েছো বাস চলে যাও। এবং যাওয়ার সময় সব ট্যাক্স সার্চ করা হতো যে কেউ কিছু নিয়ে যাচ্ছে, কেন চাইনিজরা অনেক কিছু নিয়ে যেত। তা উনি এতটাই ট্যালেন্টেড ছিলেন, আরো 2 বছর রইলেন, রয়ে পুরোটা মুখস্থ করলেন। মুখস্থ করে এসে এখানে 6 মাস ধরে সেগুলো লিখলেন, লিখে নদিয়া ইউনিভার্সিটি চালু করলেন। এই তথ্য আমরা জানি। আর যদি ওই টেকনোলজি থাকতো তাহলে আমরাই এরোপ্লেন আবিষ্কার করতাম। বিমান শাস্ত্র, আমি যখন আইএস এর কোর্স করতে গেলাম চমৎকৃত হলাম। বিমান শাস্ত্র বলে একটা শাস্ত্র ছিল আমাদের পড়ানো, কিছু কিছু পাওয়া গেছে, সাউথ ইন্ডিয়ায় পাওয়া গেছে, নর্থ ইন্ডিয়া সব ধ্বংস হয়ে। সেখানে 4 রকম বিমানের কথা বলা আছে: যাত্রীবাহী বিমান, পণ্যবাহী বিমান, পশু পাখিবাহী বিমান এবং যুদ্ধের বিমান। আমি ধরে নিলাম হয়তো বিমানগুলো তৈরি হয়নি, কিন্তু 2000 বছর আগে কনসেপ্টটা তো এসেছিল যে বিমান আছে, বিমান শাস্ত্র আছে। তো সেই কনসেপ্টে যদি আমরা কাজ করতাম, সেই পুঁথিগুলো থাকতো, তাহলে আজকে বিলবার রাইট এরোপ্লেন আবিষ্কার করতাম, আমরাই আছি। তো এইগুলোকে রিভাইভ করতে এই একটা প্রসিজার এনইপি থেকেই আরম্ভ হলো। এনইপি যারা ট্রেনিং দেবেন তারা হয়তো বলবেন, আমি কথাটা বলে দিচ্ছি কেন কথাটা খুব গুরুত্বপূর্ণ, তারাও হয়তো নিশ্চয়ই বলবেন যে এনইপির ছত্রে ছত্রে আইকেএস ছাড়া এনইপি পড়া সম্ভব না। আর জানবেন এই আইকেএস মানে যে আপনি সনাতন ধর্মের বিষয়ে কিছু পড়ছেন তা না। আমাদের ভারত ভূখণ্ডের যে বিজ্ঞান, অনেক রকম, শিক্ষা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, আছে সব বিজ্ঞান। পেডাগজি তো একটা বিজ্ঞান, সায়েন্স অফ টিচিং। এই বিজ্ঞানগুলো আবার ফিরিয়ে এনে আমাদেরকে করা। দেখুন, আমাদের দেশ গরিব ছিল না, প্রসপারাস কান্ট্রি। তা যদি না হতো, এই এত লুটেরারা, বিশেষ করে দুটো সম্প্রদায় থেকে এসেছিল, আরেবিয়ান ওয়ার্ল্ড থেকে এসেছিল মুসলিমরা, ইউরোপিয়ান ওয়ার্ল্ড থেকে এসেছিল খ্রিস্টান। এরা কি আসতো? আপনার পাড়ায় যদি কেউ গরিব থাকে, তার বাড়িতে কি চোর ডাকাত আসে? বড় লোকের বাড়িতেই ডাকাত আসে। তো ডাকাতি করে আমাদেরকে গরিব করে দিয়ে বলছে যে তোমাদের কিছু ছিল না, তোমাদের কিছু নেই। তো আমাদের এনইপির উদ্দেশ্য হচ্ছে ওই ঋত গৌরব ফিরিয়ে আনা, জাতীয়তাবাদী শিক্ষা। দেখুন, যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আরম্ভ হলো, তখন ইউরোপ আমেরিকায় তো এগিয়ে ছিল। স্বামীজিও বললেন, ওই সময় স্বামীজি ইউরোপ গিয়েছিলেন, চিঠি লিখলেন গুরু ভাইদের যে এখানকার উন্নতি দেখে আমি খুব চমৎকৃত, তোরা যখন আসবি বুঝতে পারবি কি উন্নতি এখানে। জাপানেও তাই দেখলেন, আমেরিকা গেলেন, খুশিতেই ডগমগ হয়ে গেলেন, বলে এরা বোধহয় ভগবানের সন্তান। আমি লিখতে চিঠিতে এদের সবকিছু আছে। তারপরে ইউরোপ ঘুরে আবার সেই তুরিয়ানন্দকে চিঠি লিখতে যে এতে সবকিছু আছে, একটা জিনিস নেই, ম্যাটেরিয়ালিজম রয়েছে কিন্তু স্পিরিচুয়ালিজম নেই।
লিখলেন যে ইউরোপ will not survive with this materialism unless it adopts Indian spiritualism. তো আমাদের শিক্ষা ব্যবস্থা এখন দুটো জিনিসই আসছে, ম্যাটেরিয়ালিজম আছে বাট ইন দ্য লাইট অফ স্পিরিচুয়ালিজম। ইউরোপ আমেরিকা তখন উন্নত ছিল, তারপরে 19 শতকে যখন হিরোশিমা নাগাসাকি হয়ে গেল, তারপরে জাপান ঘুরে দাঁড়ালো, তখন ফোকাসটা গেল জাপানে। তারপরে আস্তে আস্তে ফোকাসটা কোথায় এলো? চায়নার উপরে এলো। চায়না খুব উন্নতি করছিল, সাথে ইউরোপ মিডল ইস্ট কান্ট্রিজ গুলোতে ছিল টাকা পয়সা তেলের, কিন্তু ওদের শিক্ষা সংস্কৃতি বলে কিছু ছিল না, আজও নেই। আমাদের আইআইটি গিয়ে প্রথম একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করলো ইউএইতে। আর গতকালই দেখলাম একটা মধ্যপ্রদেশে একটা গরিব বাচ্চা, সে খুবই গরিব, সে কোচিং ক্লাসে ভর্তি হয়েছে কিন্তু পড়াশোনা করতে পারছে না, ফিজিক্যাল ডিসএবিলিটি রয়েছে। তার মা বিএড করেছিলেন, তার মা রোজই ক্লাসে যান, গিয়ে 2 ঘন্টা লেকচার শোনেন, এসে 4 ঘন্টায় সেটা কপি করে ছেলেকে দেয়। ছেলে সেই সব পড়ে পড়ে পেয়েছে, কিন্তু ইন্ডিয়ান ভূখণ্ডে পায়নি। ওর যা র্যাঙ্কিং হয়েছে ওই ইউএই আইআইটিতে চান্স পেয়েছে, সেখানেও যাবে, সরকার থেকে কিছু সাহায্য পাবে। তো আমাদের ইউনিভার্সিটিজ বিক্রমশিলা, তক্ষশিলা, এনআইআরএম, কনফুলুশালা, শারদাপীঠ, বল্লভী, কাশী, উজ্জয়িনী সব ইউনিভার্সিটি ছিল, উৎকৃষ্ট ইউনিভার্সিটি। নদিয়া এখানে ছিল, এতে ব্রাঞ্চেস ছিল। আজ আমরা কল্পনা করতে পারি না, আমরা অক্সফোর্ড কেমব্রিজের ব্রাঞ্চ এখানে হচ্ছে, হয়তো চেষ্টা করা হচ্ছে, কিন্তু দেখুন আইআইটি ব্রাঞ্চ খুলেছে, এনআইটি ব্রাঞ্চ খুলেছে, আস্তে আস্তে আমাদের ইউনিভার্সিটিজ গুলোর ব্রাঞ্চ খুলবে বাইরে। আমাদের এই শিক্ষা পদ্ধতি আনতে হবে, আস্তে আস্তে একটা কালচারাল ইম্পিরিয়ালিজম আরম্ভ হবে, এটার কথা শ্যামাপ্রসাদ মুখার্জি বলে দিয়েছেন। সেই কালচারাল ইম্পিরিয়ালিজম, এডুকেশনাল ইম্পিরিয়ালিজম, এইগুলো আমরা আস্তে আস্তে ছড়াবো। তো ছড়াবেটা কি? আপনারাই ছড়াবেন। আপনারা এনইপি আইপিএস নিয়ে কাজ করে বাচ্চাদেরকে দেবেন, তারা বড় হবে, তারা কি করবে? তো এইভাবে কিন্তু কাস্কেডেড ডাউন কনসেপ্টগুলো আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। মিডল ইস্ট আমরা বলি, মিডল ইস্ট কোন দেশগুলো? যে একটা দেশ বলুন আমাকে, জানেন? একটা দুটো নাম বলুন। মিডল ইস্ট মানে কোন দেশ? স্যার, বাহারিন, সৌদি আরব, ওমান, এগুলো। আমাদের ইস্টে যে দেশগুলো, ওই দেশগুলো কি আমাদের ইস্টে? তাহলে আমরা মিডল ইস্ট বলি কেন? আমরা বেরোতে পারছি না। ওগুলো তো আমাদের মিডল ইস্ট বলার কথা, কিন্তু ওই বেঙ্গলে চাপিয়ে দিয়ে গেছে। এর থেকে তো বেরোতে হবে, যার জন্য এনইপি কে সেইভাবে ভাগ করা হয়েছে। প্রথম 3 বছর ব্যাগলেস এডুকেশন, স্টুডেন্টরা ব্যাগ নিয়ে যাবে না, কি শিখবেন? বই তো পড়ানো হবে না, শিখবে টাকা। টিচার্সরা ট্রেন্ড হবে with Indian secularism and Indian culture. সেই স্বামীজির কথা, our education is the most secular education in the world. Traditional education 3 বছর শিখবে, তারপরে ক্লাস 1 এ যাবে, 1 2 হয়ে গেল, তারপরে 3 4 5 একটা সেগমেন্ট আপনাদের মধ্যে বলেছে এটা, তারপরে 6 7 8, তারপরে 9 to 12 একটা সেগমেন্ট, ওখানে সেমিস্টার। গুরুকুলে আমাদের যেটা হতো, গুরুকুলের সিস্টেম আপনারা জানেন, একদল গুরু মাতার সাথে রান্না করে সাহায্য করছে, 1 মাস তারা তাই কাজ করবে, বা 2 মাস বা 3 মাস। একদল জঙ্গলে যাচ্ছে, কাঠগুলোতে পশুদের দেখভাল করে, 2 মাস তারা তাই করবে। একদল গুরুজির ক্ষেত খামারে যাচ্ছে, তারা 2-3 মাস ক্ষেত খামারের কাজ করবে। একদল গুরুজির সাথে বসে পুঁথিগত বিদ্যা, বেদ পুরাণ শিখছে। আবার পাল্টাপাল্টি হবে, যে বাইরে গেছে সেই গুরু মাতার কাছে রান্নাঘরে যাবে, যে রান্নাঘরে ছিল সে খেতে যাবে, যে খেতে ছিল সে গুরুজির কাছে করবে। তো কি শিখছে? 2-3 মাস করে একটা স্কিল শিখছে, তারপরে আসে। তো সেই সেমিস্টার সিস্টেম, ভাববেন এটা বিদেশ থেকে এসছে। মজার কথা হচ্ছে এটিতে যা যা বলা হচ্ছে সবাই মনে করছে বিদেশ থেকে না। প্রচুর রিসার্চ করা হয়েছে, 2015 সাল থেকে 19 সাল অবধি রিসার্চ হয়েছে, সার্ভে হয়েছে, সেই সার্ভের পার্ট আমিও ছিলাম। প্রচুর সার্ভে, প্রচুর রিসার্চ হয়েছে, এইগুলো বের করা হয়েছে। এই সেমিস্টার সিস্টেম আমাদের এখান থেকে এসেছে। আজকে অ্যাক্টিভিটি বেসড লার্নিং আমরা হয়তো ভবিষ্যতে ওয়ার্কশপ করবো, এবিএ, পিবিএলবি। এই অ্যাক্টিভিটি বেসড লার্নিং আমাদের গুরুকুলের শিক্ষা পদ্ধতি, প্রজেক্ট বেসড লার্নিং আমাদের ইউনিভার্সিটিজের শিক্ষা পদ্ধতি। এইগুলো সেমিস্টার ওয়াইজ
এদিকে বিভিন্ন কম্পোনেন্টে বিভিন্ন ক্লাসেসে আসবে, তার ট্রেনিং আপনাদের হবে, আপনারাও অনুপ্রাণিত হবেন, আপনারাও স্কিলড হবেন, আপনারা সমৃদ্ধ হবেন, আপনারা কন্ট্রিবিউট করবেন দেশকে, বাচ্চাদেরকে আপনারা কন্ট্রিবিউট করবেন। তো এদিকে দেখুন 2024 সালে লাগু হলো এসি ফার্স্ট ব্যাচ, ওই 24 সালে ঢুকলো, মানে ইসিসি বলে আর্লি চাইল্ডহুড এন্ড কেয়ার এডুকেশন। ইসি লেভেলে 24 থেকে 25, 25 থেকে 26, এই 26 থেকে 27 এখন যে ব্যাচটা পড়ছে কোন স্কুলে, আমাদের রাজ্যে তো নেই, অন্য যে স্কুলগুলো বা সেন্ট্রাল স্কুলগুলো, নবোদয় বিদ্যালয়, সাইনিক স্কুলগুলোতে পড়ছে, তারা এই 27 সালে ক্লাস 1-এ উঠবে। তো টোটাল হচ্ছে 15 একাডেমিক ইয়ার্স, তারা পাস করবে 2039। 15 একাডেমিক ইয়ার্স, 24 থেকে 15 হচ্ছে 2039। তারপরে তারা গ্র্যাজুয়েশন করবে 4 বছর বা 5 বছর পোস্ট গ্র্যাজুয়েশন, বা তারা তারপরে রিসার্চে যাবে। তারপরে তারা বেরোবে কবে? তাদের প্রথম কন্ট্রিবিউশন হবে যখন আমাদের স্বাধীনতার 100 বছর হবে, 2047। তো ফার্স্ট এনইপি ব্যাচের আপনি ইমপ্লিমেন্টেশন ইফেক্ট দেখতে পারবেন 2047, আর সেটাই আমাদের পাখির চোখ, সব জায়গায় সেটাই বলা হচ্ছে। এই যে ধাপগুলো শিখবে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। আর শেষ ধাপটা আমি যেটা বললাম, রিসার্চ, আপনারাই শেখাবেন, দেখবেন সেমিস্টার ওয়াইজ কি করে এই যে বাচ্চাদের আপনারা শেখাবেন না, ক্লাস 9 থেকে ওরা কিন্তু বাইরে যাবে, ওরা যেগুলো কালেক্ট করে আনবে সেগুলোকে বলা হবে কোডিং, মানে এটা কম্পিউটার কোডিং, সেগুলোকে বলা হবে কোডিং। তারপর সেগুলো লিখে আপনাকে যখন দেখাবে, আপনি অ্যাসেস করবেন, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাসেসমেন্টস আপনারা দেখবেন। সেই অ্যাসেসমেন্টটার জন্য যেটা ওরা দেবে সেটা হচ্ছে ডিকোডিং, আর সার্ভে করে ওরা এগুলো জোগাড় করবে, এগুলো ডেটা হবে। তো ওরা ওগুলো প্রিজার্ভ করতে শিখবে, ওরা ওগুলো কোডিং করে প্রেজেন্ট করতে শিখবে, ওরা ওটার উপরে পড়ে আপনাদেরকে প্রেজেন্ট করবে ক্লাসে। কেন? কারণ রিসার্চের জন্য যখন এমএ বা এমএসসি হয়ে যাবে, রিসার্চের জন্য হিউজ অ্যামাউন্ট দেওয়া হয়েছে, এত অ্যামাউন্ট কোনোদিন দেওয়া হয়নি। রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য 618 কোটি টাকা দিয়েছে এই বছর 2026-27 ফান্ডে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর এছাড়া আরেকটা ফান্ড তৈরি করা হয়েছে, প্রাইম মিনিস্টার্স রিসার্চ ফান্ড, তাতে 418 কোটি টাকা লট করা হয়েছে। তার মানে 1018 কোটি টাকা আজ পর্যন্ত আসেনি। কংগ্রেস গভর্নমেন্ট হাইয়েস্ট দিয়েছিল 326 কোটি টাকা রিসার্চে, সেটা 3 গুণের বেশি রিসার্চ। আপনারা এনকারেজ করবেন কিভাবে রিসার্চ, আপনাদের সব পেডাগজি শেখানো হবে, আপনারা নিজেরাও শিখতে পারবেন। এই যে দীক্ষা হয়েছে না, আপনাদের হয়ে গেছে বোধহয় সবার, আপনারা করেছেন সবাই দীক্ষা, ওটা করে নেবেন। কারণ এনইপিতে আছে দেখবে 50 ঘন্টা সিপিডি করতে হবে। সিপিডি হচ্ছে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। তো 50 ঘন্টা করতে হবে। আজকেই দেখলাম শুভেন্দু বাবু বলেছে যে সরকারি অফিসে পরীক্ষা না হলে প্রমোশন হবে। আস্তে আস্তে আমাদেরও সেটা আসবে। বিদেশে সব জায়গায় আছে, আমাদের দেশেও অনেক জায়গায় আছে, যে একটা মানে এটা হচ্ছে ইবি বলে এফিশিয়েন্সি বার, ওটা ক্রস করলে তবে ইনক্রিমেন্ট হয়। আমাদের হাতে দেরি আছে, আমাদের এই বছর লাগু হলে তত 5-7 বছর পরে এটা আসবে। কিন্তু আপনারা সিপিডিটা প্লিজ করে যাবেন, কারণ আমাদের সংঘেরও এটাই যে আপনারা সবসময় এনরিচ থাকবেন, আপনারা একিউপ থাকবেন, আপনারা ট্রেন থাকবেন, তবেই ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য স্টুডেন্টস কমিউনিটি। তো এইভাবে আছে। আইপিএস নিয়ে যদি পারেন একটু পড়াশোনা করবেন, খুব ভালো লাগবে। আইআইটি খড়গপুরের আইপিএস রিপোজিটরি সবচেয়ে ভালো, অনলাইন সার্চ করবেন, অনলাইনে ওদের আইপিএস এর জন্য আপনি মেম্বার হতে পারবেন। আর ওদের বিভিন্ন সেমিনার ইত্যাদি হয়, আপনি এক মেম্বার হয়ে গেলে ওরা আপনাদেরকে সবকিছু লিঙ্কগুলো পাঠাতে থাকবে। আমি অনেকগুলো অ্যাটেন্ড করেছি, খুব ভালো হয়। আইপিএস এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আপনি এনইপির সাথে আপনাকে লিঙ্ক করতে পারবেন। একদম সঠিক জাতীয়তাবাদী শিক্ষা হবে, এতে ধর্মের কোনো ব্যাপার নেই। ওই স্বামীজি সেকুলারিজম আর মাতৃভাষায় যেটা শিক্ষা, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম চালিয়েছিলেন। আর স্কিল রিলেটেড এডুকেশন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে মেঘনাথ সাহা বললেন যে স্কিল শেখাও, উনি খুব ইন্টারেস্ট হলেন কি করবে। তো দামোদর ভ্যালি কর্পোরেশন উনি বানালেন এক ধরনের স্কিল শিখতে স্কুলে, সেটা আর হয়নি, শিখে স্কুল কলেজ থেকে ওইখানে যাবে। এটা নতুন কনসেপ্ট ছিল, ভ্যালি কর্পোরেশন কোনো রাজ্যে তখন ছিল না, উনি যখন ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার ছিলেন। তারপরে উনি হিন্দুস্তান পেট্রোলিয়াম বানালেন।
আর চিত্তরঞ্জন লোকোমোটিভ বানালে 3 রকম স্কিল লাগবে 3টে জায়গায়। কেমিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে পেট্রোলিয়ামে, লোকোমোটিভ ইঞ্জিনিয়ার লাগবে ওইখানে চিত্তরঞ্জনে, আর এখানে আর যা সব ইরিগেশন ইঞ্জিনিয়ার বা এইসব তারা লাগবে। তো এই স্কিলকে আবার রিলেট করা হবে এখন। ওই যে বললাম, এক ভদ্রলোক আমাকে বলছিলেন, জানো তো আমি ইংল্যান্ড গেলাম, দেখলাম ইঞ্জিনিয়াররা কলেজে যাচ্ছে পড়াতে আর কৃষকরাও কলেজে যাচ্ছে পড়াতে, ক্লাস নিতে। আমি হেসে ওনাকে বললাম যে আপনি কি গুরুকুল সম্বন্ধে পড়েছেন? বলছে না, গুরুকুল তো সেরকম কিছু জানি, ভালো একটা কলেজে একটা ইউনিভার্সিটি প্রফেসর। আমি বললাম দেখুন, আমাদের গুরুকুলে ছিল এইসব যে স্টুডেন্টরাই খেতে গিয়ে কাজ করতো, স্টুডেন্টরাই জঙ্গলে গিয়ে কাজ করতো। আর কলেজে তো ছিল, নালন্দা ইউনিভার্সিটিতে ভাগ করা ছিল কে কোথায়, এমনকি ভিক্ষুকরাও যেত গ্রামে ভিক্ষা চাইতো। এটা ভিক্ষা চাওয়াটা মানে দিন দশা না, এটা হচ্ছে তখনকার নিয়ম ছিল, যারা ভিক্ষা দিচ্ছে তারা নিজেকে খুব আত্মতুষ্টিতে বলে আমি কাউকে সাহায্য করছি। আর যে ভিক্ষা চাইছে, রাজার ছেলেও বল, সেও ভিক্ষা চাইতে যাচ্ছে, তার যে দম্ভ সেটা ভাঙে। সে যখন ভিক্ষা চাইছে একদম সাবমিসিভ, যে আমাকেও এটা করতে হবে, এবং সে বুঝতে পারছে যে কিভাবে লোকেরা থাকে বাস করে। তো এইটা আমাদের কালচার। আমি ওনাকে বললাম, তখন উনি হয়তো কিছু বুঝলেন, তারপরে আমাকে বললেন আমাকে কয়েকটা বইয়ের নাম বলুন। আমি বললাম জানি না উনি পড়াশোনা করেছেন। তো লোকের ধারণা সব বিদেশ থেকে আসছে, কিচ্ছু বিদেশ থেকে আসছে, সব আমাদের দেশে ছিল, আমরা ওগুলোকে রিভাইভ করছি। তো সেই কাজে আপনারা সহভাগী, আপনারা এগিয়ে আসুন। বাচ্চারা আপনাদের থেকে উপকৃত হবে, সবাই মিলে আমরা কাজ করি, এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘ হলে ক্ষমা করবেন, ধন্যবাদ।